ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ইনভেস্টমেন্টকে নিয়ে। ওকে, আমাদের টপিক কিন্তু ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট আমাদের জানার আগে আমাদের তার আগের কিছু প্রিকল করতে হবে। প্রিকল মানে আগের কিছু পড়ার ব্যাপারে আমরা ইনভেস্টমেন্টটা কী জিনিস সেগুলো আমাদের জানতে হবে। ইনভেস্টমেন্ট হলো, আমরা যদি ইনভেস্টমেন্ট বলতে বোঝাই, বিনিয়োগ বলতে বোঝাই, তাহলে এটা বলা যাবে যে স্যার সঞ্চয়ের একটি পার্ট যেটা আমরা এক জায়গায় কোনো জায়গায় কাজে লাগাই এবং তার ফলে আমাদের ইনকাম বাড়ে, এটাই তো ইনভেস্টমেন্ট বলে, বিনিয়োগ বলে। তাহলে ইনভেস্টমেন্টের কথা বাংলা কথা কি? বিনিয়োগ। বিনিয়োগ তাহলে ইনভেস্টমেন্টটা হচ্ছে ইনকামের ওপর কিন্তু নির্ভর করছে না। আমি এই কথাগুলো ডাইরেক্টলি বলছি, অনেক ঘুরিয়ে পিছিয়ে বলা যায়, কিন্তু আমি ডাইরেক্টলি বলছি ইনভেস্টমেন্ট ইনকামের ওপর নির্ভর করে না, মানে বিনিয়োগ আয়ের ওপর নির্ভর করে না। কেন করে না সেটা বলছি, কিন্তু হ্যাঁ রিলেশন আছে। যদি ইনভেস্টমেন্টকে আমরা আয় হিসেবে দেখি এবং যদি ইনকামকে আমরা ওয়াই হিসেবে দেখি, তাহলে এটা বলতে পারবো যে হ্যাঁ এর মধ্যে একটা ফাংশন হতে পারে, মানে রিলেশন বিটুইন দ্য রিলেশন হোল্ড করছে। ওকে, রিলেশন মানে সম্পর্ক আছে এদের মধ্যে, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনকাম। ওকে, এই দুটোর মধ্যে সম্পর্ক আছে, কিন্তু এটা বলা যাবে না যে ইনভেস্টমেন্ট ইনকামের দ্বারাই প্রভাবিত হয়। ইনভেস্টমেন্ট কিন্তু ইনকামের দ্বারা প্রভাবিত হয় না। তার কারণ ইনভেস্টমেন্টকে আমরা কি জানি? ইনভেস্টমেন্টকে আমরা জানি জাস্ট চেঞ্জ ইন ইনকাম, দ্যাটস মিন পজিটিভ চেঞ্জ ইন ইনকাম। ইনকামের বাড়তি যেটুকু চেঞ্জ হয় সেটুকুই তো আমরা বিনিয়োগ করি। আমরা সাপোজ আমি 100 টাকা রোজগার করি, 100 টাকা রোজগারের মধ্যে আমি খরচ করি কিছুটা এবং কিছুটা সেভিংস করি। ওকে, এবার আমি এইভাবে কন্টিনিউ চলছে। আমার 100 টাকা রোজগারের জায়গায় যদি 200 টাকা হয়, তাহলে আমার কনজাম্পশন কত করব? অনেকবারই দেবো, তা তো বাড়ানো যাবে না, অল্প বাড়াবো 200 টাকা রোজগার হওয়ার জন্য। কিন্তু তার ক্ষেত্রে যে অতিরিক্ত পরিমাণে আমার যে থাকছে বাড়তি ইনকাম যেটা আমি করেছি, তার যে পরিমাণটা থাকছে কনজাম্পশন করার পরও, সেই কনজাম্পশন করার পর বাড়তি ইনকামটাকে আমরা কি বলি? ইনভেস্টমেন্ট। এবং সেটাই কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের দিকে যায়। তাহলে এখানে আমরা বলতে পারবো না যে ইনকামের উপর ডাইরেক্ট নির্ভর করছে। ইনকামের ইনক্রিজিং রেটের উপর মানে ইনভার্সলি রিলেটেড করছে বিভিন্নভাবে। এটা হচ্ছে প্রথম লজিক। দ্বিতীয়ত, ইনভেস্টমেন্ট এবং যে ইনকামের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে ডাইরেক্টলি রিলেশন না, সেটা হচ্ছে ইনডাইরেক্টলি রিলেশন থাকে। আমরা সেটা আগে দেখি। ইনভেস্টমেন্ট, okay, investment is a function of money, but not the idealistic value. That's mean not the directly relation between the two factor. Okay, তাহলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে একটা বাড়তি পজিশন ইনকামে, যেটা আমাদের ইনকামকে আরো বাড়াতে সাহায্য করে, তাই তো? তাহলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি, এই ইনভেস্টমেন্টের পার্টটা কোন দিকে যায়? সামগ্রিক চাহিদা না সামগ্রিক যোগান? আমরা দুটো ইকোনমিতে কন্ডিশন কি দেখি? ইকোনমিতে দুটো কন্ডিশন থাকে, ম্যাক্রো ইকোনমিক্সে, অর্থনীতিতে দুটো কন্ডিশন থাকে ম্যাক্রো ইকোনমিক্সে। কি? একটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে এগ্রিগেট সাপ্লাই, সামগ্রিক যোগান। ওকে, এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই, এই দুটো টার্ম থাকে। আমরা কোন টার্মে কোনটা জিনিস আছে সেটা আমরা দেখে নিই আগে, তাহলে আমরা জিনিসটা ইকোনমিক্সের ব্যাপারে যে ম্যাক্রো ইকোনমিক্সের কনসেপ্টটা খুব ক্লিয়ার হবে। যদি এগ্রিগেট সাপ্লাই বলি, তাহলে আমার সাধারণত ইনকাম আসবে। ওকে, ইনকামটা কি আকারে থাকে আমাদের কাছে? একটা হাউস হোল্ডের কাছে কি আমরা যোগান দিচ্ছি, তো আমরাই চাহিদা করছি, আমরাই যোগান দিচ্ছি। তাহলে আমরা যোগান দিচ্ছি, সে টোটাল ইনকামটা কি? ওয়াই, এবং সেটার কি ধরি আমরা? সি প্লাস এস। সি হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার এন্ড এস হচ্ছে সেভিংস। তাহলে এই দুটো পার্ট আমরা করি, এটাকে কি বলে? সামগ্রিক যোগান বা এগ্রিগেট সাপ্লাই। ক্লিয়ার হলো? নেক্সট, এটাও ন্যাশনাল ইনকামের একটা ডিটারমিনেন্ট।
ওয়াই, দ্যাটস মিন ইনকাম, ন্যাশনাল ইনকাম। এর সাথে কি থাকে, সি প্লাস আই, টু সেক্টর ইকোনমিতে, দুটো সেক্টর ইকোনমিতে টু প্লাস সি প্লাস আই, তিনটে সেক্টর ইকোনমিতে সি প্লাস আই প্লাস জি। সিটা কি জিনিস, আমি প্রথম থেকে কম্পোনেন্ট রাখি। ওয়াই হচ্ছে ন্যাশনাল ইনকাম বা আউটপুট ডিটারমিন্যান্ট, সি হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার, দ্যাটস মিন ভোগ ব্যয়, আই হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, দ্যাটস মিন বিনিয়োগ ব্যয়, জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, দ্যাটস মিন সরকারি ব্যয়, প্লাস এক্স মাইনাস এম, দ্যাটস মিন এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। দিস ভ্যালু ইজ অলওয়েজ পজিটিভ, not negative value. Okay, so x is the positive value is the যত এই ভ্যালুটা বাড়বে তত আমার ট্যাক্স বাড়বে, আমি সেই দিকে যেতে চাইছি না, তাহলে খুব অনেকটা কমপ্লিকেট হয়ে যাবে। যদি যখনই এক্সপোর্ট ইম্পোর্ট আসছে তখনই কি আসবে, একটা ট্যাক্সের ব্যাপার চলে আসবে, যেহেতু ট্রেড হচ্ছে, বাণিজ্য হচ্ছে। এর জন্য আমি এই ক্ষেত্রে এই পজিশনটাকে মুছে দিতে পারি, আবার রাখতেও পারি, কিন্তু আমি এটা বলার কথা যে এটাই হচ্ছে সামগ্রিক চাহিদা। এইগুলো হচ্ছে ডিটারমিন্যান্ট, প্রত্যেকটা কম্পোনেন্ট বা এলিমেন্ট বলতে পারি, এলিমেন্ট বা কম্পোনেন্ট। এটা হচ্ছে আমাদের সি প্লাস আই প্লাস জি, এক্স মানে সেম, আর এই দুটো হচ্ছে সামগ্রিক যোগানের কম্পোনেন্ট। তাহলে এখানে আসছে কি আই, দ্যাটস মিন এখানে আমাদের এইটা কি ফাংশনের মধ্যে পড়ছে, কোন ইকোনমির মধ্যে, ইকোনমি কোন সেক্টরের মধ্যে, এগ্রিগেট ডিমান্ড সেক্টরের মধ্যে। তাহলে ইনভেস্টমেন্ট কি, আমরা ইনভেস্টমেন্টকে যদি আবার বলি, ইনভেস্টমেন্ট হচ্ছে বাড়তি ইনকামকে যখন একটা জায়গায় আমাদের মানে ইনভেস্ট করা হয়, ওকে, সেই ইনভেস্টের কারণে যদি আমাদের ইনকামটা ত্বরান্বিতভাবে বেড়ে যায়, ইনকাম বাড়ানোর জন্য কিন্তু ইনভেস্ট করা হয়, সেই ক্ষেত্রে সেই পজিশনটাকে আমরা বলবো ইনভেস্টমেন্ট। সাপোজ ইনভেস্টমেন্টকে আমরা কি হিসেবে জানি, সাধারণত ইনভেস্টমেন্টে অনেকে এটা বলবে যে আইএসএল শেয়ার কার্ভ জানি, তো আমরা ইনভেস্টমেন্টের ব্যাপারেও জানি। তাহলে ইনভেস্টমেন্টের ব্যাপারে যদি বলতে হয়, তাহলে ইনভেস্টমেন্টে দুটো ফ্যাক্টর কাজ করে। একটা ফ্যাক্টর আমরা খুবই জানি, ইনভেস্টমেন্ট ফ্যাক্টর বা প্রভাবিত করার জন্য যা যা জিনিস দরকার, ওকে, বিনিয়োগের নির্ধারকগুলো বা প্রভাবশালী উপাদানগুলো, যাই বলি না এখন এর বাংলা, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কি, যেটা আছে আমি পরে বলছি, 2 নম্বরটা আগে লিখি। 2 নম্বরটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এটা বলবে যে হ্যাঁ স্যার জানি, এটা রেট অফ ইন্টারেস্ট, তার মানে সুদের হার। সুদের হারের ওপর আমরা জানি যে কি কি হয়, সুদের হারের ওপর অনেক কিছু, গোটা গ্লোবালি ইকোনমিতে চেঞ্জ হয়ে যায়। এবং বর্তমানে করোনা ভাইরাসের টাইমে সুদের হার কিন্তু আমাদের বর্তমানে মন্দার পরিস্থিতি হচ্ছে। মন্দা বলতে বাজারে মানি সাপ্লাই কমে যাচ্ছে, মানি সাপ্লাই টোটালটাই একটা ব্যাকগ্রাউন্ড লেভেল লিকেজ থেকে বেরিয়ে যাচ্ছে, করোনা ভাইরাসের একটা ইনফেক্টেড লিকেজের ফলে বেরিয়ে যাচ্ছে। ফলে এবং আমার যেটুকু আমার ধারণা একটা ইকোনমিক্সের স্যার হিসেবে, যে আগামী 1-2 বছরের মধ্যে একটা ভয়াবহ রিসেশন তৈরি হবে। সেই রিসেশনে আমরা কি করব সেটা ইকোনমিক্স, বড় বড় ইকোনমিক্সটা বলতে পারবে যে তাকে মোকাবিলা করার জন্য কি করা যাবে। বাট এখনকার পরিস্থিতি অনুসারে রেট অফ ইন্টারেস্টটাও কিন্তু বেশি প্রভাবশালী, তার কারণ এখনকার রেট অফ ইন্টারেস্টটা অনেকটা বেশি। বেশি কেন বলছি, মানে লোন নেওয়ার জন্য বেশি না, লোন নেওয়ার জন্য অ্যাভেলেবেল আছে, বাট এটা যদি বলে যে বেশি কেন বলছি, তার কারণ আমাকে টাকা আমার বাড়িতে আছে, যদি ইন্টারেস্ট রেট বেশি পাই তাহলে তো আমি বেশি করে যেতে পারবো, রেট অফ ইন্টারেস্ট পাবো বলে আমি কি ব্যাংকে জমা দিতে যাব। তার ফলে কি ব্যাংকওয়ালাদের কাছে মোটা টাকার একটা আধিক্য হবে, সেটা গভর্নমেন্টের কাজে লাগানো হবে। মোটা যতদিন পর্যন্ত গভর্নমেন্ট সেই টাকাটা খরচ করতে যাবে, রেট অফ ইন্টারেস্টকে বাড়িয়ে যাবে, একটু একটু করে বাড়াবে, যার ফলে কোনো মানুষ তোলার পরিস্থিতি না হয়। কেন, রেট অফ ইন্টারেস্টকে যদি আমরা কমিয়ে দিই, তাহলে আমি ব্যাংক থেকে আমি তুলতে যাবো, ইভেন আমি তুলতে যাবো ব্যাংক থেকে, আমি বলবো আমি টাকা রেখে কি করবো, আমি তো ব্যাংক থেকে তুলে আনবো, আমার বাড়িতে থাকবে, ভালো হবে। যেহেতু আমার রেট অফ ইন্টারেস্ট কম, রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয়, তাহলে সেই সাধারণত ন্যাচারালি সে রেখে দিবে, দীর্ঘদিন ধরে রাখার চেষ্টা করবে, যদি তার কনজাম্পশন এক্সপেন্ডিচারটা না চেঞ্জ হয়। ওকে, নেক্সট 2 নম্বর, এই যে প্রথম পয়েন্টটা হচ্ছে মার্জিনাল, আমি বাংলা বলে দিচ্ছি, এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল। মূলধনের আমরা লিখি, মূলধনের, এটা দীর্ঘ হয়তো আমি খেয়াল করছি না, হস্য বা দীর্ঘ দেখে নিয়ে তোমরা, মূলধনের
প্রান্তিক দক্ষতা, মূলধনের প্রান্তিক দক্ষতা, আর এটা হচ্ছে সুদের হার। এই দুটোর উপর প্রভাবশালী করে। তাহলে রেট অফ ইন্টারেস্টের উপরে তো জানি যে কি করে ইনভেস্টমেন্টটা প্রভাব, যত রেট অফ ইন্টারেস্ট হবে আমাদের যে সেভিংসটা, ওকে, সুদের হার এবং বিনিয়োগের মধ্যে তার মধ্যে বিপরীত ধর্মী সম্পর্ক আমরা কিন্তু নেগেটিভলি জানি সেটা, ওকে। কিন্তু মূলধনের প্রান্তিক দক্ষতা এইটা জানার জন্য আমাদের সব থেকে আগে বেশি প্রয়োজন। এটার আমরা আগের একটা ভিডিও করেছি, সেটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো বা কোনো ক্ষেত্রে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল নিয়ে এটা একটা অনার্স লেভেলের ভিডিও, তোমরা একটু একটু করে দেখে নিও, বুঝে নিলে সুবিধা হবে। মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল বলতে সাপোজ আমি বেশি জটিলতার মধ্যে যেতে চাইছি না, সাপোজ এখানে মেশিন আছে, ফলে সেলাই করা মেশিন, যাই হোক আশা হলো না, চেষ্টা করছিলাম আঁকাটা। তা মেশিন আছে, সেলাই মেশিন, আমি 5টা সেলাই মেশিন কিনলাম। 5টা সেলাই মেশিন কিনলাম মানে আমি ইনভেস্টমেন্ট করেছি কোথায়? এই সেলাই মেশিন। এবার আমার 1 বছর পর সেই সেলাই মেশিন যেহেতু লাগিয়েছে তার তো ইনকাম হবে, আমার ইনকাম প্রচুর গুণ বাড়লো। সাপোজ আমার আগের ইনকাম ছিল 5 লাখ, বা আমরা যদি ডলারে বলি তাহলে আরো সুবিধা হবে যে 5 মিলিয়ন, ওকে। এবার আমাদের যেহেতু মেশিনটা আমরা লাগিয়েছি 1 বছর পরে তার তো কোনো পাবো আমরা ইফেক্টিভ, তবে তো ইনভেস্টমেন্ট করি কোনো জায়গায়, মেশিনে করি বা আমরা কোনো জায়গায় অ্যাকচুয়ালি ক্যাপিটালেই কিন্তু বেশিরভাগই ইনভেস্টমেন্টটা হয়। তাহলে এর ইনকামটা বেড়ে গিয়ে সাপোজ হলো, সাপোজ আমি 10 লাখ ধরবো না, 9 লাখ ধরলাম, 9 মিলিয়ন, লাখ সরি বলছি, লাখ আর মিলিয়ন এক জিনিস কিন্তু না, 9 মিলিয়ন। এবার 9 মিলিয়ন যদি হলো তাহলে আমার প্রয়োজন কত, আমার কত পরিমাণে বাড়লো, এখানে 4 মিলিয়ন বাড়লো। তাহলে এই 4 মিলিয়ন দিয়ে আমি আবার অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে, সাপোজ ধরো আবার 2টো আমি মেশিন কিনলাম, এই মেশিন, সেম মেশিন, তার ফলে আবার ইনকাম বাড়বে। এইভাবে কন্টিনিউ প্রসেস চলতে থাকবে এবং ইনভেস্টমেন্টের পরিমাণ এতটাই বাড়তে থাকবে, তার মাল্টিপ্লায়ার, আমরা তো আগে জানি গুণক পদ্ধতি, মাল্টিপ্লায়ার ইফেক্টটা কিন্তু দিন দিন ওর প্রভাবটা বাড়তে থাকবে এবং ওর ইনকামটাও বাড়তে থাকবে। যতক্ষণ পর্যন্ত সে কোনো জায়গায় ইনভেস্ট করা বন্ধ না করে দেবে ততক্ষণ পর্যন্ত ওর সে রিসাইক্লিং হবে, যতবার সে ইনভেস্টমেন্ট করবে ততবারই সে ইনভেস্টমেন্টের জন্য অতিরিক্ত পরিমাণে ইনকাম পাবে। সেই অতিরিক্ত পরিমাণে ইনকামটাই কি ইনভেস্টমেন্ট, তার বাড়তি ইনকামটা এখান থেকে এটা হলো 4 মিলিয়ন 4 মিলিয়ন টাকাটা সে কি করছে, আবার 2টো মেশিন কিনছে, আবার এর থেকে যত পরিমাণে এক্সট্রা ইনকাম হবে, দ্যাটস মিন চেঞ্জ ইন ইনকাম, পজিটিভ চেঞ্জ ইন ইনকাম, মানে ইনকামের বাড়তি ইনকাম যেটা হয়, বাড়তি আয়, সেটাই তো মানে ইনভেস্টমেন্ট, সেটা তো আর বাড়িতে রেখে দেবো না, যেহেতু এখানে সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট আমরা ন্যাচারালি জানি, ওকে। এটা গেল মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল। খুবই সোজাভাবে আমি একটা বলার চেষ্টা করলাম, কিন্তু তোমরা ওই ভিডিওটা দেখে নিও। নেক্সট আমরা এবার আসছি একটা গ্রাফিক্যালি সলিউশন করতে, তাহলে বোঝা যাবে আমাদের কি রকম। আমরা আগে মাল্টিপ্লায়ার একটা ইফেক্ট করেছিলাম এবং বিভিন্নভাবে দেখিয়েছিলাম যে ইফেক্ট গুলো দেখানো হয়েছিল। সাপোজ y ইকুয়াল টু c প্লাস a। এবার এটা এবার অনেকে বলতে পারে স্যার এটা আমি জানি, এক্ষুনি আপনি বললেন যে এটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই, দ্যাটস মিন বাংলায় কি বলবো, সামগ্রিক যোগান। এখানে আমরা কি রাখছি, ইনকাম, দ্যাটস মিন আয়। আমি পুরোটা কিন্তু বাংলায় বলার চেষ্টা করছি, আয়। এটা কি consumption and expenditure, consumption expenditure and investment expenditure, that's mean ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়, consumption and investment, consumption and investment, ওকে। এটা আমার কি, এবার অনেকে বলবে স্যার এইটুকু জানি আমি, এই তো স্যার এটা তো স্যার ইন্টারসেপ্ট, এটা তো আমার ধ্রুবক, যেটা আমাকে স্যার ইনকাম 0 থাকা অবস্থা আমাকে এইটুকু খেতে হবে, দ্যাটস মিন এটা এ স্যার, তাই তো। তাহলে এটা আমার কি কনজাম্পশন লাইন, দ্যাটস মিন এ প্লাস
বি ওয়াই, তাহলে বিটা কি, বিটা হচ্ছে সেভিংস। ওকে, আমরা এই জটিলতার মধ্যে যাব না, এটা এরকমই রাখবো। তাহলে এটা কনজাম্পশন লাইন। ওকে, এবং এক্ষেত্রে আমার কি হচ্ছে, কনজাম্পশন করছি, এগ্রিগেট ডিমান্ড আছে, ভালো কথা। এবং এই যে একটা বাড়তি ইনকাম টানলাম, এটা প্যারালালি, এটা কি, এটা হচ্ছে সি প্লাস আই। এবার অনেকে বলবে স্যার এটা কি হলো বুঝলাম না। দেখো তোমার ইনকাম কোথায় ছিল, এই লেভেলে, দ্যাটস মিন ওয়াই জিরোতে, ওয়াই জিরোতে তোমার ইনকাম ছিল, তখন তোমার সি এইটুকু ছিল। তো এবার তোমার ধরো ইনকাম বাড়লো, সময় দিন দিন তো বাড়বে না, নাহলে সরকারি কর্মচারীদের বেতন কেন বাড়ে এত, প্রত্যেকটা মাসে মাসে বেতন বাড়তে থাকে, বছরে ইভেন্চুয়ালি বাড়তে থাকে। তাহলে যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে এই ইনকামটা বাড়লো এই পরিস্থিতিতে, দ্যাটস মিন ওয়াই ওয়ানে যদি ইনকাম বাড়ে, সে বাড়তি ইনকামকে কি বলি আমরা, বাড়তি ইনকামকে কিন্তু আমরা বলি ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বলি বাড়তি ইনকামকে, যেটা এক্ষুনি জানলাম। তাহলে এটা কি আমার, এটা হচ্ছে কার্ভটা কি, এই কার্ভটাকে কি বলে, সি প্লাস আই প্লাস জি। আমি যদি গভর্নমেন্ট আনতাম তাহলে জি হতো, বাণিজ্য যদি আনতাম তার সাথে আবার এক্স মাইনাস এম হতো। তাহলে সি প্লাস আইটা কি, সি প্লাস আই হচ্ছে আমাদের, বোঝার চেষ্টা করো, এগ্রিগেট ডিমান্ড, তার মানে এগ্রিগেট ডিমান্ড, দ্যাটস মিন সামগ্রিক চাহিদা। এটাও লিখে দিই, সামগ্রিক যোগান। বাংলা হাতে লেখাটা তোমরা একটু, আমি যখন বলছি তখন দেখে নিও, সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান। ওকে, নেক্সট, এইটা আমার কি, এটা আমার এগ্রিগেট ডিমান্ড লাইন, এইটা আমার কি এগ্রিগেট সাপ্লাই লাইন। তাহলে যে লাইনে আমার ইকুইলিব্রিয়াম হচ্ছে সেটাকে কি বলে, ইফেক্টিভ ডিমান্ড, ইফেক্টিভ ডিমান্ড। মানে এখানে আমার কার্যকরী চাহিদা, বাংলায় বলে কার্যকরী, কার্যকরী চাহিদা। ওকে, তাহলে কার্যকরী চাহিদা হলো এই পয়েন্টটা, সাপোজ ই ওয়ান পয়েন্টটা। এবং একটা জিনিস আমি যেটা এম, রেট অফ ইন্টারেস্টের উপর তো ইনভেস্টমেন্ট আমরা জানি কিভাবে নির্ভর করছে, সেটা আমরা অনেকবার শিখেছি। বাট এমইসি, দ্যাটস মিন এমইসি, দ্যাটস মিন মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, দ্যাটস মিন যেটা বাংলায় হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা। তাহলে মূলধনের প্রান্তিক দক্ষতাটা কি, মূলধনের তো দক্ষতা আছে, আমি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করছি কোথায়, মূলধনের ওপর, ক্যাপিটালের ওপর, ক্যাপিটালকে তো মূলধন বলে, মূলধনের ওপর বা ক্যাপিটালের ওপর। তাহলে ক্যাপিটালের উপর যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তাহলে ক্যাপিটাল তো আমাদেরকে ইনকাম বাড়াবে। ক্যাপিটাল কি করবে, যে ইনকাম কমিয়ে দেবে ইনভেস্টমেন্ট করলে, তা তো কমাবে না। ক্যাপিটাল আমাদের ইনভেস্টমেন্টটা কি করবে, বাড়ানোর চেষ্টা করবে ও বাড়াবে। তাহলে যেটুকু পরিমাণে বাড়াবে, বাড়তি ইনকামটাকে আমরা আবার কোথায় ইনভেস্টমেন্ট করব, বাড়তি ইনকামটাকে আমরা ইনভেস্টমেন্ট করব এই জায়গায়। এবং সেটা কার জন্য হলো, মূলধনের প্রান্তিক দক্ষতার জন্য। এবং পরবর্তীকালে বাড়তি ইনকামটাকে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, আবার সেই ইনভেস্টমেন্ট করার ফলে কোথায় ইনভেস্টমেন্ট করব, আবার মূলধনে। মূলধনে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে কি হবে, তার থেকে এক্সট্রা ইনকাম হবে, সেই এক্সট্রা ইনকামটাকে আমরা কি করব, আবার ইনভেস্টমেন্ট করবো। দ্যাটস মিন এই লাইনটা কন্টিনিউ প্রসেস হবে। এবং এই পয়েন্টটা, ইফেক্টিভ ডিমান্ডের পয়েন্টটা, দ্যাটস মিন কার্যকরী চাহিদাটা ক্রমাগত চেঞ্জ হতে হতে থাকবে, উপরে যাবে, আরো উপরে যাবে, আরো উপরে যাবে। এইভাবে একটা গ্রোথ রেটটাকে সিস্টেম করা হয়। জিডিপি বলো বা যাই জিনিসই বলো না কেন, এইভাবে পরিমাপ করা হয় প্রত্যেকটা মেজারমেন্টের ক্ষেত্রে। ন্যাশনাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা আসবো পরের ভিডিওতে, ন্যাশনাল ইকুইলিব্রিয়াম কে করে, মানে ইকুইলিব্রিয়াম অফ ন্যাশনাল ইনকাম, সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। এটা হচ্ছে চাহিদা, সরি, ইনভেস্টমেন্টের একটা স্ট্রাকচার, যে ইনভেস্টমেন্ট কি হলো। এবং পরের লাইনে যদি আমরা দেখি, আবার যদি একটা লাইনটা নিই, সেটা কি, এই পয়েন্টে আমার ইফেক্টিভ ডিমান্ড হবে, দ্যাটস মিন। এবং সেটাকে কি লিখবো, সি প্লাস আই প্লাস, আবার আমি লিখে দিই, মুছে দিব, আবার সি প্লাস আই, এই আইটার জন্য এই আই। ওকে, এবং এই ইনভেস্টমেন্টের ফলে তার যে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, দ্যাটস মিন মূলধনের প্রান্তিক দক্ষতার জন্য তারও তো ইনকাম বাড়লো। এই লাইনের জন্য বলছি আমি, এই লাইনটা ভালো করে তাকাও, এই লাইনটার জন্য মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটালের জন্য তার ইনকাম বাড়বে। সে বাড়তি ইনকামটাকে কি করবে, আবার শিফট করবে পরের পয়েন্টে, ইনকাম বাড়লো রেসপেক্টে, ভালো করে তাকাও। এবং এই পয়েন্টটা তখন হয়ে যাবে কিন্তু ইফেক্টিভ ডিমান্ড। এবং এই যে এক্সট্রা ইনকামের জন্য আমার বাড়লো, এক্সট্রা ইনকামের জন্য
আমার ইনভেস্টমেন্টটাকে আবার করবো, সেইটাকে আমি ডেল্টা আই ধরলাম। বোঝাচ্ছে কথাটা? ডেল্টা আই মানে আবার ইনভেস্টমেন্টের পরিবর্তন হলো, ওকে, বা ডেল্টা ওয়াইও বলতে পারি। ডেল্টা ওয়াই আমরা ওয়াই লিখছি না, তার কারণে এখানে অলরেডি ওয়াই আছে বলে আমি লিখছি না। কথাটা ক্লিয়ার হচ্ছে কিনা? আমি যতবার ইনভেস্টমেন্ট করব ততবারই ইনভেস্টমেন্টটা আমার বাড়তি হিসেবে থাকতে থাকবে, কিন্তু ইনভেস্টমেন্ট তখন হবে না যখন আমার সেই বাড়তি ইনকামটাকে আমি খরচ করে দেবো বা সেভিংস করবো। বোঝাচ্ছে কথা না? খুবই সোজা জিনিস। 100 টাকা রোজগার ছিল, আমি ইনভেস্টমেন্ট করতাম আগে, এখন 150 টাকা রোজগার হয়েছে, তাহলে বাড়তি ইনকাম আমার 50 টাকা হলো। আমি 50 টাকা ইনকামটাকে আমি আবার কোথায় ট্রান্সফার করলাম? আমি আবার ট্রান্সফার করে দিলাম, ইনভেস্টমেন্ট করে দিলাম অন্য একটা জায়গায়। 50 টাকা বাড়তি 50 টাকা, বাড়তি 50 টাকার জন্য আবার আমার 75 টাকা বেশি ইনকাম হলো, তাহলে আমার হয়ে গেল 225 টাকা। এবং 225 টাকার মধ্যে আমি যদি 150 টাকা খরচ করার পর 75 টাকা ভাবি যে না আর আমি ইনভেস্টমেন্ট করবো না, আমি কোনো এলআইসি এজেন্টে রাখবো বা নিজের পকেটে রাখবো, বা আমি পুরোটাই খরচ করে দেবো এসি ফ্রিজ কিনে, তাহলে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে গেল। তাহলে তার আগের ইনভেস্টমেন্ট থেকেই তাকে তার ইনকাম বাড়বে একটু একটু করে, অল্প অল্প করে। কিন্তু নতুন ইনভেস্টমেন্ট যদি করতো তাহলে তার মাল্টিপ্লায়ারটাও বাড়তো, গুণক হিসেবে বাড়তে থাকতো। খুব ক্লিয়ার কিনা? খুবই সোজা জিনিস এটা, ওকে। এটা ছিল ইনভেস্টমেন্ট, ওকে। ইনভেস্টমেন্টের ফাংশনটা কি আমরা আবার বলছি, ইনভেস্টমেন্ট ইজ এ ফাংশন অফ ইনকাম। কিন্তু আমরা এখনো বলছি ইনকামের ওপর কিন্তু ডাইরেক্ট রিলেশন কিন্তু বিনিয়োগে থাকে না। আয়ের ওপর, আয়ের সঙ্গে বিনিয়োগের কোনো ডাইরেক্ট রিলেশন থাকে না। বিনিয়োগ তখনই হয় যখন বাড়তি আয় হয়, বাড়তি আয় হওয়ার জন্যই কিন্তু বিনিয়োগ হয়। বিনিয়োগ, সাপোজ আমি এটাও তো বলতে পারি আমি প্রথম রোজগার করছি, আজকে আমার প্রথম ইনকাম হলো, আমি বিনিয়োগ করবো না? আমি বিনিয়োগ এই মাসে তো করবোই না, তার কারণ আমি এই মাসে দেখবো আমার খরচ কতটা হচ্ছে, আমার সঞ্চয় কতটা হচ্ছে। যে খরচ সঞ্চয় করার পর দেখবো যে না না আমার তো অনেকটা বেশি বাড়তি হচ্ছে, সঞ্চয় বেশি থাকছে, সঞ্চয়ের সেই টাকাটা পরিমাণটা আমি তখন আবার কি করব? ইনভেস্টমেন্ট করব। ইনভেস্টমেন্টের ফলে আমার বাড়বে ইনকাম, কার জন্য বাড়বে? এমএসি। এবং ইনভেস্টমেন্ট আমি কেন করব? তার জন্য হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটের উপর প্রভাব সেটা। ইনভেস্টমেন্ট কেন করব সেটা কে দেখাবে? ইন্টারেস্ট রেট। ইনভেস্টমেন্টের ফলে আয় বাড়বে কি, কতটা বাড়বে সেটা কে দেখাবে? এমএসি। তাহলে এই দুটো হচ্ছে ইনভেস্টমেন্টের ফ্যাক্টর। খুবই সোজা জিনিস কিন্তু, ওকে। আশা করি বোঝা গেল এই জিনিসটা। আমরা পরের ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে এইটুকুই ইনভেস্টমেন্টের সম্পর্কে, পুরোটা ইনভেস্টমেন্টের সম্পর্কে দেওয়া হলো। থ্যাংক ইউ।